আচ্ছা পার্থ, আজকে আমরা বিষয়টা যেটা ছিল জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দেবীকে নিয়ে কথা হবে। জীবনানন্দ দাশের যে বেড়ে ওঠা, জীবনানন্দ দাশের যে হয়ে ওঠা, তার পিছনে কুসুম কুমারী দেবী বা জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশ, তাদের অবদান অনেক গভীর। কিন্তু আজকে কথা হবে জীবনানন্দ দাশের মাকে নিয়ে। সুমিতা চক্রবর্তী একবার দেশে একটা লেখা লিখেছিলেন, যে লেখাটার শিরোনাম ছিল এই: কুসুম কুমারী দেবী সেই ছেলেটির মা। সেই ছেলেটি বলতে এখানে জীবনানন্দ দাশকে বুঝিয়েছিলেন। তো কুসুম কুমারী স্বভাব কবি ছিলেন। কুসুম কুমারী দেবী সহজ, সুন্দর, সরল ভাষায় কবিতা লিখতেন। আজকে আর কোনো সংকলনে কুসুম কুমারী দেবীর কবিতা পাওয়া যায় না। এইরকম বলা হয় যে কুসুম কুমারী দেবী একটি অতি বিখ্যাত কবিতার অধুনা বিস্তৃত একজন কবি। এই অতি বিখ্যাত কবিতাটা হলো আদর্শ ছেলে বলে একটি কবিতা। সেটা একসময় বাংলার নিচু ক্লাসের দিকে, বিশেষ করে হাই স্কুলের যে সমস্ত বাংলা পাঠ সংকলন বা এই ধরনের যে সাহিত্যের সংকলন পাওয়া যেত, তার শেষের দিকে তার প্রায় সব সংকলনেই কুসুম কুমারী দেবীর আদর্শ ছেলে এই কবিতাটা পাওয়া যেত, যেখানে কুসুম কুমারী দেবীর এই কবিতাটা বহু সংকলনে আমরা দেখেছি। এখন আর দেখা যায় না বললেই চলে। আমি এই কবিতাটা পড়ে নিয়ে তাহলে কুসুম কুমারী দেবীকে ধরা একটু সুবিধা হবে। তারপরে কুসুম কুমারী দেবী তার জীবন সম্পর্কে, তার পড়াশোনা সম্পর্কে এবং কুসুম কুমারী দেবী সম্পর্কে জীবনানন্দ কি বলেছেন, জীবনানন্দের ছোট বোন সুচরিতা দাস কি বলেছেন, জীবনানন্দের জীবনীকার ক্লিন্টন বি সিলি কি বলেছেন, সেগুলো আমরা একটু দেখে নেব। আদর্শ ছেলে কবিতায় কুসুম কুমারী দেবী লিখছেন: আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলে কে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ।
কুসুম কুমারী দেবীর কবিতাগুলো অধিকাংশ সময় ছিল একটু শিক্ষামূলক, শিশু শিক্ষামূলক, শিশুতোষ কবিতা, আদর্শমূলক এবং খানিকটা আশাবাদ। এবং কবিতাতে, অধিকাংশ কবিতাতেই একটা আশাবাদ দেখা যায় এবং একটা আদর্শবাদ দেখা যায়, যে আমাদের পরবর্তী প্রজন্মকে, পরের প্রজন্মকে যাতে আমরা এই আশায়, এই আদর্শে অনুপ্রাণিত করতে পারি, এই রকম করে, এই রকম বিষয় তার অধিকাংশ কবিতাতেই। যে কবিতা এখনো পর্যন্ত প্রায় 100-র উপরে, 161টার মতো কবিতার সন্ধান পাওয়া যাচ্ছে, বিভিন্ন এতে থেকে সন্ধান পাওয়া যাচ্ছে, কিন্তু গ্রন্থবদ্ধ করা সম্ভব হয়েছে 59টি কবিতা। আমার কাছে দুটো সংকলন আছে, একটা বাংলাদেশের অবসর থেকে প্রকাশ হওয়া কুসুম কুমারী দাসের কবিতা বলে একটা কবিতার সংকলন আছে, আর এখানে ভারবি থেকে বেরোনো আর একটা কুসুম কুমারী দাসের কবিতার সংকলন একটা আছে। দুটোতেই কিন্তু ওই 59টা কবিতা ঘুরে ফিরে এসেছে। কুসুম কুমারী দেবীর কবিতা মূলত বেরিয়েছিল প্রবাসী, বামাবোধিনী পত্রিকা, মুকুল, প্রবাসী সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়, বামাবোধিনী পত্রিকা, আর মুকুল সম্পাদনা করতেন শিবনাথ শাস্ত্রী। আর ব্রহ্মবাদী বলে একটা পত্রিকা বরিশাল থেকে বেরোতো, বরিশাল শহর থেকে বেরোতো। সেই ব্রহ্মবাদী পত্রিকার সম্পাদক ছিলেন জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাস, আর জীবনানন্দ দাশের পিসেমশাই মনমোহন চক্রবর্তী। এই দুজনে ব্রহ্মবাদী পত্রিকাটা সম্পাদনা করতেন। ক্লিন্টন বি সিলি বলেছেন যে ব্রহ্মবাদী পত্রিকায় প্রায় 100-র মতো, 100-র কাছাকাছি কবিতা কুসুম কুমারী দাসের প্রকাশিত হয়েছিল, কিন্তু সেগুলো কী কারণে জানি না কালের গর্ভে হারিয়ে গেছে। যারা সংকলন করেছেন, সুমিতা চক্রবর্তী এবং লাইলা জামান, দুজনেই বলেছেন আমরা বড় বড় বিশ্ববিদ্যালয় বা যেসব সংগ্রহশালা সেগুলোতে খোঁজ করে ব্রহ্মবাদী সব সংখ্যা পাওয়া যায়নি। তার ফলে একদম কুসুম কুমারী দেবীর সব কবিতা আমাদের এই মলাটের মধ্যে রইল, এইরকম কথা দুজনের কেউই কিন্তু বলতে পারছেন না। আমি ব্যক্তিগতভাবে প্রথম কুসুম কুমারী দেবীর কবিতা, ওই আদর্শ ছেলে বাদ দিয়ে, আদর্শ ছেলে কবিতাটা আমরা যখন পড়াশোনা করছি তখনই প্রায় সংকলন থেকে বেরিয়ে গেছে। মানে যে সংকলনগুলো স্কুল পাঠ্য, ছাত্র পাঠ্য ছিল, আমাদের বাবা কাকারা যখন পড়তেন তাদের সেই সমস্ত তাদের পড়া বইটইগুলো বাড়িতে যখন পুরনো বইপত্রের মধ্যে দেখতাম, তাতেই আদর্শ ছেলে কবিতাটা পেয়েছি। আর তার বাইরে আব্দুল মান্নান সৈয়দ সম্পাদিত যে শ্রেষ্ঠ জীবনানন্দ যে বইটা, সেই বইতে কুসুম কুমারী দেবীর 7-8টা কবিতা পাওয়া যায়, সংকলিত হয়েছিল। তারপরে কুসুম কুমারী দেবীর কবিতা কিন্তু গ্রন্থবদ্ধ হওয়া, দুই মলাটের মধ্যে বিভিন্ন পত্রপত্রিকা, যে পত্রিকাগুলোর নাম বললাম সেই পত্রিকাগুলো উনি লিখেছেন, এবং সেই পত্রিকাগুলো কিন্তু সবগুলোই বিখ্যাত পত্রিকা। বামাবোধিনী বলুন, প্রবাসী বলি, বা মুকুল তো ছোটদের পত্রিকা ছিল, শিবনাথ শাস্ত্রী সম্পাদনা করতেন। সেরা মুকুল বলে একটা সংকলন বেরিয়েছে বছর 3-4 আগে, সেখানেও কুসুম কুমারী দেবীর কিছু কবিতা আছে, কয়েকটি কবিতা আছে। এবং এই যে আদর্শ ছেলে যে কবিতাটা, এই কবিতাটাও কিন্তু শিবনাথ শাস্ত্রী সম্পাদিত মুকুল পত্রিকায় বেরিয়েছিল। তো এখন বিস্তৃত প্রায় আমাদের এখন কুসুম কুমারী দেবীর পরিচয় দিতে হয় যে তিনি জীবনানন্দ দাশের মা। এটাই বোধহয় এখন প্রধানতম এবং একমাত্র পরিচয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু একসময় তা ছিল না। যোগেন্দ্রনাথ গুপ্তের বঙ্গে মহিলা কবি বলে একটা বই, খুবই বিখ্যাত বই, বোধহয় 1916-17 সালে এরকম সময়ে বেরিয়েছিল। সেই বইতেও কিন্তু কুসুম কুমারী দেবীর 4-5টা কবিতা ছিল, এবং কুসুম কুমারী দেবী ওনার সংকলনের যে ভূমিকা, তাতে কুসুম কুমারী দেবী সম্পর্কে ওনার একটা
এইরকম মন্তব্য ছিল যে এই কবিতাগুলো অধিকাংশই আদর্শবাদী, মানে আমাদের পরের প্রজন্মকে এবং তরুণ প্রজন্মকে, তরুণ তরুণীদের আদর্শে অনুপ্রাণিত করার, উচ্চভাবে অনুপ্রাণিত করার জন্য এই কবিতাগুলো লেখা। তো জীবনানন্দের লেখা থেকে আমরা জানতে পারি জীবনানন্দের যে প্রবন্ধ সংকলন কবিতার কথা, সেখানে কিছু কথা আছে। আর জীবনানন্দ দাশের অগ্রন্থিত, জীবনানন্দ দাশের জীবনকালে যে গ্রন্থিত হয়নি সেই রকম যে প্রবন্ধের সংকলন, অগ্রন্থিত প্রবন্ধের একটা সংকলন, সেখানে জীবনানন্দ দাশের স্মৃতিচারণমূলক কিছু লেখা আছে, যেমন আমার মা, আমার বাবা, বা বরিশালের ব্রাহ্ম সমাজকে নিয়ে, বরিশালের অশ্বিনী কুমার দত্তকে নিয়ে সেই সব লেখাতে। এবং সেইখানে আমার মা কুসুম কুমারী দেবী সম্পর্কে জীবনানন্দ যে লিখেছেন, সেখান থেকেও আমরা জানতে পারি যে জীবনানন্দের যে সাহিত্য রুচি তৈরি হওয়া, তার পিছনে তার মায়ের একটা বড় ভূমিকা ছিল, যেমন বাবারও ছিল। কুসুম কুমারী দেবীর যে পিতৃকুল, সেখানেও তার বাবা চন্দ্রনাথ দাস, কুসুম কুমারী দেবীর বাবা, তিনিও স্বভাবকবি ছিলেন, তিনি গান লিখতেন। এবং আব্দুল মান্নান সৈয়দের ওই বইটা, শ্রেষ্ঠ জীবনানন্দ বইটা, সেটাতে কুসুম কুমারী দেবীর বাবার একটা গান কবিতা হিসেবে ছিল, একটা গান ছিল। আমরা তথ্য পাচ্ছি যে কুসুম কুমারী দেবীর যে বাবা, তার দুটো গানের বই ছিল। তো আবার জীবনানন্দ দাশের যে বাবা, কুসুম কুমারী দেবীর স্বামী যে সত্যানন্দ দাস, তারাও বরিশাল শহরের খুব মান্য একটা পরিবার। একসময় তাদের দাশগুপ্ত উপাধি ছিল, দাশগুপ্ত। জীবনানন্দ দাশের দাদু সর্বানন্দ দাশগুপ্ত, তিনি প্রথম ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন, হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন। তো সেই কুসুম কুমারী দাশের কবিতা যেমন আমরা এখন পাই না, আমরা দুটো সংকলনের কথা বলেছি। তো সত্যানন্দ দাশেরও বাড়িতে, সর্বানন্দ তো ছিলেনই, এবং সেই সময়ে বোধহয় বাংলার সামাজিক ইতিহাসে ব্রাহ্ম আন্দোলনের, আমি ব্যক্তিগতভাবে ব্রাহ্ম ধর্ম যতটা না বলি, তার থেকে বেশি বলি ব্রাহ্ম আন্দোলনের সবচেয়ে বড় অবদান বোধহয় বাংলার মেয়েদের লেখাপড়া শেখানোর সুযোগ করে দেওয়া এবং তাদেরকে বাড়ির বাইরে বের হবার সুযোগ করে দেওয়া। এবং সেই সুযোগটা তারা কিন্তু যারা পেয়েছিলেন তারা ব্যবহার করেছিলেন, সদ্ব্যবহার করেছিলেন। কুসুম কুমারী দেবীও তাই। তো সত্যানন্দ দাশের সাহচর্য, এবং এরকম সত্যানন্দ দাশের একটা চিঠিতে দেখা যাচ্ছে যে তিনি কুসুম কুমারী দেবীকে বলছেন যে সন্তান পালন যেমন প্রয়োজন, তেমনি তার সাথে সাথে তুমি লেখালেখিটাও ছেড়ো না। আমরা পরে দেখব যে কুসুম কুমারী দেবী, এই যে সত্যানন্দ দাশের সাহচর্য, জীবনানন্দের পিসেমশাই মনমোহন চক্রবর্তী তার সাহচর্য, এবং ব্রহ্মবাদী পত্রিকা, জীবনানন্দের লেখাতে আমার মা প্রবন্ধে আমরা দেখি যে এরকম হয়েছে যে সত্যানন্দ পিসেমশাই মনমোহন চক্রবর্তী এসে ব্রহ্মবাদী পত্রিকার জন্য কবিতা নেবেন, তুমি কবিতা লিখে দাও, প্রেসে যাবে। মা রান্না করছেন, রান্না করতে করতে আঁচল দিয়ে হাত মুছে দেখা গেল যে রান্না একটু কড়াইয়ে খুন্তিটা একটু ঠেলে দিয়ে এসে আবার 2 লাইন লিখছেন, আবার আঁচল দিয়ে হাত মুছে আবার 2 লাইন লিখছেন। এরকম করে করে একদম সদ্য লেখা কবিতা মনমোহন চক্রবর্তী নিয়ে যাচ্ছেন ব্রহ্মবাদী পত্রিকার জন্য। এইরকম কথা, এরকম ঘটনার কথা জীবনানন্দের লেখাতে আমার মা প্রবন্ধে আমরা পেয়েছি। সুচরিতা দাসের লেখাতেও আছে।
জীবনানন্দ শতবর্ষে নানা জায়গায় যে শতবর্ষ সংকলন করা হয়েছিল তাতেও কিছু কিছু লেখা ছিল। দেশ পত্রিকা দুটো সংখ্যা করা হয়েছিল জীবনানন্দকে নিয়ে, জীবনানন্দ স্মরণে। তাতে সুচরিতা দাসের একটা লেখা ছিল, মানে দাদা জীবনানন্দ দাসকে নিয়ে। সেখানে তিনি বলছেন যে দাদার যাতে বাড়িতে একটু নিরিবিলি পরিবেশ পান, তার মনসংযোগের যাতে অসুবিধা না হয়, যেহেতু ওনারা একটা বড় পরিবার, একটা বৃহত্তর পরিবার বরিশালে থাকতেন, এবং সেই পরিবারে নানা লোকজনের আনাগোনা, এবং সত্যানন্দ জীবনানন্দ দাশের বাবা, তিনি যেহেতু বরিশাল ব্রাহ্ম সমাজের একজন বড় প্রচারক, বা ওই যে ঋত্বিক না বলে যদি বলা হয়, ওনার মানে প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তার ফলে তাদের বাড়িতে, এবং তিনি ব্রজমোহন স্কুল, যে অশ্বিনী দত্ত প্রতিষ্ঠিত যে ব্রজমোহন বিদ্যালয়, ব্রজমোহন স্কুলে তিনি শিক্ষকতা করতেন, এবং তার শিক্ষকতা শুধু ক্লাসরুমেই সীমাবদ্ধ থাকতো না। তার বাড়িতে যেমন ছাত্ররা আসতো, তেমনি ব্রাহ্ম সমাজের নানা মানুষজনেরও মানে যাতায়াত তাদের বাড়িতে ছিল। তার ফলে বাড়িতে লোকজনের যাতায়াতের ফলে, এবং ঘটনাচক্রে সেই বাড়িটা 2006 সালে বরিশাল গিয়ে আমি দেখে এসেছিলাম। এখন আর সেই বাড়িটা নেই। 18 সালে গিয়ে সেই বাড়িটা আর খুঁজে পাইনি। সেই বাড়িটা আগে 6 সালে যেটা দেখেছিলাম, সেই টিনের চাল দেওয়া বাড়ি, ছোট ছোট বারান্দা, ছোট উঠোন, সুপুরি গাছ, বগুড়া রোড, বরিশাল শহরের বগুড়া রোডের উপরে সেই বাড়িটা ছিল। ওই বাড়ি পেরিয়ে বেশ খানিকটা এগিয়ে গেলে তবে কীর্তনখোলা নদী পড়তো। আমরা হেঁটেই গেছিলাম, জীবনানন্দের বাড়ি থেকে কীর্তনখোলা নদী পর্যন্ত আমরা হেঁটেই গেছিলাম। তো সুচরিতা দাস বলছেন যে দাদার জন্য মায়ের একটা একান্ত প্রয়াস থাকতো যে দাদার পড়াশোনার এবং দাদার যাতে কোনো রকমের অসুবিধা না হয়, কোনো রকমের মানে একটা নিরিবিলি পরিবেশ যেন দাদা পান। মায়ের যে প্রতিভা ছিল, জীবনানন্দ বারবার বলেছেন যে সাহিত্য রুচি তার প্রায় মায়ের কাছ থেকে তৈরি। এবং জীবনানন্দ যখন কলকাতায় পড়ছেন, মা তাকে আলাদা করে টাকা পাঠাতেন ইংরেজি সাহিত্য, ইংরেজি কবিদের বই কেনার জন্য। এবং জীবনানন্দের লেখাতে আমরা পেয়েছি যে কুসুম কুমারী দেবী, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, এদের অনেক ছোট কবিতা, অনেক কবিতা মুখস্থ বলতে পারতেন এবং আমাদের শোনাতেন। জীবনানন্দ বলছেন যে আমাদের বিভিন্ন সময়ে শোনাতেন। এবং বিদেশি সাহিত্য, বলছে দেশীয় সাহিত্য যেমন পড়তে হবে, সে রবীন্দ্রনাথ যেমন পড়তে হবে, আমাদের বৈষ্ণব পদাবলী যেমন পড়তে হবে, তেমনি তিনি বারবার বলছেন যে পৃথিবীর কোথায় কি লেখা হচ্ছে, কেমন লেখা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন ভাষার কি অবদান, বিশ্ব সাহিত্যে কি অবদান রাখছে, তারও খোঁজখবর রাখতে হবে বলে ছেলেকে চিঠিতে লিখছেন। এটা একটা বড় পাওনা, যে কোনো সন্তানের জন্য এটা একটা বড় পাওনা যে মায়ের কাছ থেকে এই প্রেরণা পাচ্ছেন। জীবনানন্দ দাশেরও প্রথম কবিতা বেরুচ্ছে ওই ব্রহ্মবাদী পত্রিকায়, বরিশালের ব্রাহ্ম সমাজের যে মুখপত্র বলা যায়, সেই মুখপত্রে ব্রহ্মবাদী পত্রিকায় জীবনানন্দের প্রথম কবিতা বেরুচ্ছে। আমরা তারপরে 1925-26 সালের দিকে জীবনানন্দ তখন সিটি কলেজে তরুণ অধ্যাপক, চিত্তরঞ্জন দাস 25 সালে মারা গেছেন হঠাৎ চিত্তরঞ্জন দাসের প্রয়াণে। এবং বোধহয় সেই সময়ে বাংলার হিন্দু মুসলিম নির্বিশেষে একদম সর্বজন মান্য দেশনায়ক বা রাজনীতির যে ব্যক্তিত্ব ছিলেন চিত্তরঞ্জন দাস, তার মৃত্যুতে সারা বাংলাদেশে যেমন শোকের ছায়া নেমেছিল, বাংলার রাজনীতির জীবন, রাজনৈতিক মানে পরিবেশ তার মৃত্যুর পরে যেমন অন্যরকম অন্য মোড় নিয়েছে। জীবনানন্দ কলেজ পত্রিকায়, সিটি কলেজের পত্রিকায় চিত্তরঞ্জন দাসকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন। এবং যে জীবনানন্দ কলেজে পড়াচ্ছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করে সিটি কলেজে পড়াচ্ছেন, তিনি কলেজ পত্রিকাটা মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন যে কবিতাটা
কেমন হয়েছে এইটা দেখার জন্য, মায়ের মতামত জানার জন্য। এবং তখন মা চিঠিতে, এই কবিতা পড়ার প্রায় পরপরই চিঠিতে জীবনানন্দকে লিখছেন, তুমি দেশবন্ধুকে নিয়ে লিখেছ ঠিকই আছে, ভালোই করেছো, তবে তুমি রামমোহনকে নিয়ে লেখো, তুমি মহর্ষিকে নিয়েও লিখবে। তো এই যে রামমোহন, মহর্ষি, দেবেন্দ্রনাথ, এদেরকে নিয়ে লেখা মানে একটা ব্রাহ্ম আদর্শ, ব্রাহ্ম এবং উচ্চ আদর্শ, অবশ্যই সেই সময়ের তুলনায় উচ্চ আদর্শ। এদের মানে যে মানুষগুলোকে তারা বা কুসুম কুমারী নিজেও আদর্শ মানুষ বলে মনে করছেন, তাদের সম্পর্কে কবিতা লেখার জন্য বলছেন, জীবনানন্দ দাশকে বলছেন, কুসুম কুমারী দেবী বলছেন। আমরা একটু দেখিনি জীবনানন্দ দাশের যে মায়ের যে পিতৃকুল, তারা একসময় এতে ছিলেন গৈলা গ্রামে, তাদের বরিশালেরই গৈলা গ্রামে। তারপরে তারা বরিশালের মানে শহরের দিকে চলে আসেন এবং তাদের ওখানেও কিন্তু ওই যে আগেই বললাম যে কুসুম কুমারী দেবীর বাবা কবি ছিলেন, তার দুটো কবিতার বই পাওয়া যায়, কবিতার বই মানে কবিতা নয়, গানের বই বেরিয়েছিল। তো ওখানে বরিশালেই একটা স্কুল তৈরি করা হয়েছিল, সেখানে মেয়েদের পড়াশোনার সুযোগ ছিল। সেইখানে ক্লাস 4 পর্যন্ত কুসুম কুমারী দেবী পড়েছিলেন। তারপর সেই স্কুলটা উঠে যায়। সেই স্কুলটা উঠে গেলে কিন্তু ওই যে বলছিলাম, ব্রাহ্ম সমাজে মেয়েদের লেখাপড়া শেখাবার এবং মেয়েদের আলোকিত করার, বাড়ির বাইরে আনার, আজকে বোঝা যাবে না, আজ থেকে 100 বছরেরও বেশি আগে, প্রায় 150 বছর আগে, 150 বছর তো অবশ্যই। কুসুম কুমারী দেবীর জন্ম হচ্ছে 1872 সালে। তার মানে আমি যদি ধরে নিই জীবনানন্দের জন্ম হচ্ছে 1899 সালে, আমি যদি 1880, 82, 84 এরকম সময়ও ধরে নিই, তার মানে আজ থেকে প্রায় 150 বছর আগে, বরিশাল শহরে থেকে কলকাতায় আসাটা খুব সহজ কাজ ছিল না। এবং বরিশাল থেকে কুসুম কুমারীকে পড়তে পাঠানো হচ্ছে বেথুন স্কুলে। এবং আর একটা বড় যোগ তৈরি হচ্ছে যে তিনি প্রথমে এসে উঠছেন কিন্তু অভিভাবক হিসেবে পাচ্ছেন প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িতে থাকছেন। কুসুম কুমারী দেবী রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িতে থেকে এতে পড়ছেন, বেথুন স্কুলে পড়ছেন। তো এই রামানন্দ চট্টোপাধ্যায়ও মানে ব্রাহ্ম ছিলেন, তিনি যেমন অধ্যাপক ছিলেন, সম্পাদক ছিলেন, তেমনি ব্রাহ্ম ধর্মের একজন প্রচারক, ব্রাহ্ম ধর্মের একজন বিশিষ্ট ব্যক্তিত্বও ছিলেন। আমরা সীতাদেবী, শান্তাদেবীর, রামানন্দ চট্টোপাধ্যায়ের যে মেয়ে সীতাদেবীর, শান্তাদেবীর যে স্মৃতিচারণা, পূর্বস্মৃতি বলে একটা বই আছে, সেখানেও সেই সময়ে ব্রাহ্মরা ওই অঞ্চলটাকে সমাজপাড়া বলা হতো। এবং সেই সমাজপাড়ায় তাদের জীবন, তাদের কিভাবে কমিউন লাইফ, সেইগুলোতেই যে একজন বরিশাল থেকে আমাদেরই মানে কি বলবো, সমমনোভাবাপন্ন বা সমাজ সংস্কারক ব্যক্তিত্ব, তিনি তার মেয়েকে কলকাতায় পড়তে পাঠাচ্ছেন। তিনি রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িতে থেকে বেথুন স্কুলে পড়ছেন। পরে অবশ্য ব্রাহ্ম সমাজের জন্য কর্নওয়ালিস স্ট্রিটে একটা ব্রাহ্ম সমাজের মেয়েদের যারা স্কুলে বা কলেজে পড়বে তাদের জন্য একটা বোর্ডিং হাউস করা হয়েছিল। সেইখানে কুসুম কুমারী দেবী উঠে এসেছিলেন। রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িতে বোধহয় বছর 1.5-2 মতো ছিলেন। তারপরে বা বলা যায় কিছুদিন থাকার পরে চলে এসেছিলেন এখানে। তো জীবনানন্দ দাশের লেখা থেকে আমার মা যে লেখা, সেখান থেকে আমরা পাচ্ছি যে তিনি সম্ভবত তখনকার যেটা ফার্স্ট ক্লাস বলা হতো, মানে এখন যেটা আমরা মাধ্যমিক বা ক্লাস 10 বলি, সেই পর্যন্ত পড়াশোনা করেছিলেন। সম্ভবত পরীক্ষায় বসেননি, মানে স্কুল লিভিং যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা সম্ভবত বসেননি। এবং তার আগেই বোধহয় বিয়ে হয়ে যায়। কিন্তু তখনই তার লেখাপত্র, কবিতা এখান ওখানে বিভিন্ন পত্রপত্রিকায় বেরুচ্ছে। এবং এইরকম একটা সন্ধান পাওয়া যায়, একটা তথ্য পাওয়া যায় যে সত্যানন্দ দাশ
কুসুম কুমারী দেবীর একটা প্রবন্ধ পড়েছিলেন। সেই প্রবন্ধটা পড়ার পরেই তিনি ঠিক করেন যে এই মেয়েকেই তিনি সহধর্মিণী বা সহকর্মিণী হিসেবে নির্বাচন করবেন। তাহলে জীবনানন্দ দাশ এই কুসুম কুমারী দেবীর যে সম্পর্ক হচ্ছে, বিয়ের যে সম্পর্ক হচ্ছে, সেক্ষেত্রে তার সাহিত্য চর্চা বা তার লেখালেখি একটা ভূমিকা রাখছে। এবং তিনি সত্যানন্দ দাশের পরিবারে গিয়ে, দাশগুপ্ত পরিবারে গিয়েও তো একটা অনুকূল পরিবেশ পাচ্ছেন। জীবনানন্দ তার ওই প্রবন্ধে, মাকে নিয়ে যে লেখা প্রবন্ধে, তাতে লিখেছেন যে তিনি যদি বিয়ে না হয়ে সংসারে জড়িয়ে না পড়তেন, তাহলে হয়তো বিশ্ববিদ্যালয়ের উচ্চতর যে ডিগ্রি সেগুলো তিনি মানে স্বচ্ছন্দে অর্জন করতে পারতেন। এবং কেননা সেই প্রতিভা তার ছেলেদের বা তার সন্তানদের থেকে কোনো অংশেই কম ছিল না, এটা জীবনানন্দ দাশ বলছেন। তো জীবনানন্দ দাশের এই যে অনুভূতি যে আমার মায়ের সাহিত্য প্রতিভা বা তার যে সেটা কোনোভাবেই কোনো অংশে আমাদের থেকে কম ছিল না। আমরা যারা ডিগ্রি অর্জন করেছি, মা হয়তো ডিগ্রি অর্জন করতে পারেননি, কিন্তু মা সেই সুযোগ পেলে, তখনকার দিনে সুযোগ পাওয়াটা সহজ ছিল না। আমি দেখছি জীবনানন্দ দাশের জন্ম হচ্ছে 99-তে, 1899-তে। তাহলে তখন কুসুম কুমারী দেবীর বয়স হচ্ছে, যদি 72 হয়, 72 না 74, সম্ভবত 74-এ জন্ম। কুসুম কুমারী দেবীর জন্ম হচ্ছে 74, মানে তাহলে জীবনানন্দ দাশের যখন জন্ম হচ্ছে তখন তার বয়স হচ্ছে 24-25 মতো। কুসুম কুমারী দেবীর যখন আমরা দেখছি, এখানে আমি একটু সুচরিতা দাস, জীবনানন্দ দাশের ছোট বোন, তার মা সম্পর্কে যেটুকু লিখছেন এবং জীবনানন্দ দাশের প্রতি তার যে একটা মানে স্নেহশীল মাতৃ, যেটা মাদার সেটা কিভাবে তৈরি করছেন সেটা একটু দেখে নিই। বলছেন, কুসুম কুমারী দাস জীবনানন্দের জন্য একটা নিরিবিলি পরিবেশ তৈরি করার কথা ভাবছেন বারবার, এবং বাড়িতে সেই চেষ্টাটা করছেন। তার পাখির পালকের চাইতেও নরম অনুভবের যে মেদুরতা বলা যায়, যার কাছ থেকে প্রাপ্ত, তিনি তার মা তার জন্যে সঞ্চয় করে রেখেছেন স্নেহ ও মমতার বনচ্ছায়া, মৃত্তিকাময়ী সান্ত্বনা। তার জন্যে মা একটি নিরিবিলি পরিবেশ, শান্ত মধুর আবহাওয়া রচনা করে দিতেন সর্বক্ষণ, যাতে সেই ঘন একান্তভাবে খণ্ডিত না করে দেয় আমাদের বৃহৎ পরিবারের কোলাহল, কর্মব্যস্ততার কলরব। তার দিকে মার সজাগ দৃষ্টি ছিল প্রতিটি মুহূর্তে। তিনি যেন ছিলেন দাদার জীবনের সেই পল্লব ঘন স্নিগ্ধ ছায়াচ্ছন্ন তরুশাখা, যাতে লগ্ন হয়ে একটি কোমল কাতর লতিকা বেড়ে ওঠে, ফুল সম্ভারে বিকশিত হয়। এই যে জীবনানন্দ দাশের একটা, আমরা পরে তার জীবনে, পরবর্তী জীবনে দেখতে পাবো একটা নির্ভরতা, একজন আশ্রয়। সারা জীবন এইটা তিনি মানে খুঁজে বেরিয়েছেন, কখনো পেয়েছেন, কখনো পাননি। তার জীবনী আলোচনা করলে আমরা এটা পাব। আবারও আমরা সুচরিতা দাসকে একটু পড়ি। দাদা একটু সস্নেহ আশ্রয়ের জন্যে কিঞ্চিত অসহায় ছিলেন আজীবন। এটা আমরা জীবনানন্দের পরবর্তী জীবনেও দেখি। দাদা একটু সস্নেহ আশ্রয়ের জন্য কিঞ্চিত অসহায় ছিলেন সারা জীবন। এই সহজ অভিভাবকত্বের আশ্রয়টুকু পুরোপুরি পেয়েছিলেন তিনি মার কাছ থেকে। তার কাব্য সাধনার জন্যে একটুখানি অনুকূল পরিবেশ থাক, আর সেইখানে থাক অন্তত একটু সান্ত্বনা। সারা জীবন ধরে সেই চেষ্টাই করে গেছেন মা। পরবর্তী জীবনে
মাকে হারাবার পরে মা মানে মারা যাচ্ছেন, কুসুম কুমারী দেবী মারা যাচ্ছেন 48 সালে এই কলকাতা শহরেই অশোকানন্দে, জীবনানন্দ দাশের ছোট ভাই অশোকানন্দের বাড়িতে মারা যাচ্ছেন ডিসেম্বরে, 1948 সালে ডিসেম্বরে। তার আগে 1942 সালে সত্যানন্দ দাশ মারা যাবার পরে কলকাতায় চিরদিনের জন্য বরিশাল ছেড়ে কলকাতায় চলে আসছেন। কিন্তু জীবনানন্দের জীবন থেকে এবং কুসুম কুমারী দেবীর জীবন থেকে কোনোদিন বরিশাল বিচ্ছিন্ন হয়নি। বরিশালের সমাজ, বরিশালের স্মৃতি, বরিশালের কি বলবো অনুষঙ্গ কখনোই বিচ্ছিন্ন হয়নি। জীবনানন্দ দাশের গদ্যতে, তার প্রবন্ধে, তার উপন্যাসে, তার গল্পে, কবিতায় যেভাবে বারবার বরিশালে সে আশ্চর্য সবুজ, বরিশালের প্রকৃতি, বরিশালের মানুষজন, বরিশালের নদ নদী পাখি যেভাবে ফিরে এসেছে, জীবনানন্দ দাশের মায়ের নানা অনুষঙ্গে মানে যাদেরকে গল্প করতেন তাদেরকেও বারবার বলতেন যে বরিশালের সেই ছেড়ে আসা দিনগুলোর কথা। তো একটা জিনিস এখানে উল্লেখ করতে হবে যে জীবনানন্দ দাশের পরিবার কিন্তু বরিশাল ছেড়ে কলকাতায় এসেছিলেন দেশভাগের অনেক আগে। 1942 সালে সত্যানন্দ দাশ মারা যাবার পরে জীবনানন্দ দাশের প্রায় সব চাকরি অস্থায়ী, মানে উনি কোথাও থিতু হতে পারতেন না, সেটা আমরা জানি, সেটা অন্য বিষয়। এবং অশোকানন্দ দাশ ছিলেন বিজ্ঞানের এবং আবহাওয়া দপ্তরে চাকরি করতেন এবং খুব প্রতিষ্ঠিত। এবং অশোকানন্দ দাশের বাড়িতে, রাসবিহারী রোডের অশোকানন্দ দাশের বাড়িতে মানে প্রথম পরিবার এসে ওঠে। তারপরে তো জীবনানন্দ ল্যান্সডাউন রোডে বাড়িতে থাকতেন। তো সেখানেই তো তার শেষ দিনগুলো সেখানেই ছিল, মানে জীবনের শেষ দিনগুলো তো সেখানেই কাটিয়েছেন। তারপরে তো আমরা অনেকেই জানি। তো আমি ব্রাহ্ম আন্দোলনে এইখানে দেখা যাচ্ছে যে কুসুম কুমারী দেবী, তাদের বিয়ে হচ্ছে 84 সালে, 1884 সালে। তার মানে কুসুম কুমারী দেবীর বয়স তখন হচ্ছে ওই 12-14 বছর। কুসুম কুমারী দেবীর জন্ম যদি হয় 75-এ জন্ম, তার মানে 94-তে বিয়ে হচ্ছে না, 94-তে, 75 থেকে 94 মানে 19 বছর। 75-এ জন্ম, 1875-এ জন্ম। আর কুসুম কুমারী দেবীর বিয়ে হচ্ছে 1894 সালে। আর জীবনানন্দের জন্ম হচ্ছে 1899 সালে। একটু আব্দুল মান্নান সৈয়দের শ্রেষ্ঠ কবিতা, যেটা জীবনানন্দ শ্রেষ্ঠ কবিতা, সেখানে যেটা উল্লেখ করেছেন সেইখানে থেকে একটু আমরা একটু পড়ি। সেখানে রবীন্দ্রনাথের পরিবার, ঠাকুর পরিবার, রায় পরিবার, সুকুমার রায়দের পরিবার এবং দাস পরিবার, এই তিনটে পরিবার বোধহয় আমাদের বাংলা সংস্কৃতিতে অনেক অবদান রেখেছে। আব্দুল মান্নান সৈয়দ বলছেন, রবীন্দ্রনাথ এবং সুকুমার রায়ের মতো জীবনানন্দ দাশের কবিতায় ও গদ্যেও পারিবারিক ছাপ পড়েছে। সেখানে শুধু ইয়েটস বা এজরা পাউন্ড বা ডিলান টমাসের নয়, সত্যানন্দ দাশ এবং কুসুম কুমারী দাস, আর ওই বরিশাল যে ব্রজমোহন স্কুলের মাস্টারমশাই ছিলেন, মানে প্রধান শিক্ষক ছিলেন জগদীশ মুখোপাধ্যায়, এদের টের পাওয়া যায়, এদের যে অবদান, এদের যে প্রভাব টের পাওয়া যায়। জীবনানন্দ অর্থ সচ্ছলতার দিক থেকে নিশ্চয় রবীন্দ্রনাথ বা সুকুমার রায়ের পরিবারের সঙ্গে তুলনীয় নয়, কিন্তু তার ব্যক্তিগত আদর্শিকতা, সততা, প্রজ্ঞা এবং সংবেদের উত্তরাধিকার তিনি অনেকখানি পারিবারিক সূত্রে অর্জন করেছিলেন। ভিতরকার সংঘর্ষও ছিল, যদিও সে সংঘর্ষের ইতিহাস সেটা আলাদা ইতিহাস, সেটা আজকের আলোচনার বিষয় নয়। এই যে বলছেন, বরিশালের পাঠ সাঙ্গ করে বেথুন স্কুলে ভর্তি হলেন মা। কুসুম কুমারী দাস বেথুন স্কুলে পড়তেন, খুব সম্ভবত ফার্স্ট ক্লাস অবধি পড়েছিলেন। তারপরে তার বিয়ে হয়ে যায়। তিনি অনায়াসেই, যেটা আগে বলছিলাম সেটা একদম জীবনানন্দ দাশের লেখা থেকে পড়ি, জীবনানন্দ বলছেন তিনি অনায়াসেই বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষায় খুব ভালোভাবেই পাশ করতে পারতেন। এ বিষয়ে তার সন্তানদের চেয়ে তার বেশি শক্তি ছিল বলে মনে হয়। এবং জীবনানন্দ দাশের যে মা, তার মানে যে ব্রাহ্ম আন্দোলনের কথা বলেছি, কিন্তু তাদের যে আদর্শ,
জীবনানন্দ আবার বলছেন যে মায়ের পরিচয় দিতে গিয়ে, মায়ের কাছে তার ঋণ স্বীকার করতে গিয়ে, নানা নামী কলেজের বড় বড় অধ্যাপকদের কাছে পড়েছি বটে, সাহিত্য, দর্শন, ইতিহাস, অর্থনীতি সম্পর্কে অনেক খবর জুগিয়েছেন তারা, কিন্তু বোধির অভাবে, এই যে ইনফরমেশন, মানে একটা তথ্য আর বোধ, তথ্য আর রুচি, সবসময় তো তথ্য বোধে আনে না, বোধে মানে উত্তরণ ঘটে না। তথ্য থেকে বোধে তার জন্য আলাদা সাহচর্য লাগে, তার জন্য আলাদা সাধনা লাগে। জীবনানন্দ বলছেন, কিন্তু বোধির অভাবে সে খবর পরীক্ষার খাতায় পর্যবেসিত হয়ে ডিগ্রি দান করে অন্ধকারে বিলীন হয়ে গেছে। জীবনে যা কিছু কাণ্ডজ্ঞান, মর্মজ্ঞান, রসাস্বাদ, যা কিছু লোকসমাজে এসনা, শক্তি বা নির্জনে ভাবনা প্রতিষ্ঠা, যা কিছু মাদার উইট, যা কিছু সংবাদকে বিদ্যায় পরিণত করতে পারে। ইনফরমেশন বা সংবাদ, খবর নয়, যাকে বিদ্যায় পরিণত করতে পারে, যাকে বোধে পরিণত করতে পারে, প্রজ্ঞায় পরিণত করতে পারে, বিদ্যায় পরিণত করতে পারে, বিদ্যাকে জ্ঞানে এবং সমস্ত জিনিসকেই অন্তর্দীপন এবং বিধি নিয়ম এদের কাছ থেকে লাভ করবার সুযোগ হয়েছিল আমার। মার মুখের ভাষা কীরকম প্রাণখরা ছিল, তার কত লোককথা ও প্রবাসের যথোচিত সংমিশ্রণে তির্যক এবং উজ্জ্বল হয়ে উঠত। বরিশালে যতদিন তার উদ্যম, তার কর্মপ্রবাহ অক্ষুণ্ণ ছিল, ততদিন তা শুনেছি, তা বুঝেছি। জীবনানন্দ তার মার কাছে এই ঋণ স্বীকার করছেন যে তার মা কী বলে, তাকে এই যে বোধের জায়গায় সাহিত্যের যে রুচি তৈরি করে দিচ্ছেন তার মা। নিশ্চয় পারিবারিক আর অন্যদের অবদানও ছিল। ঠিক একইভাবে জীবনানন্দ বিভিন্ন লেখায় ব্রজমোহন স্কুলের যে হেডমাস্টার মশাই, প্রধান শিক্ষক, যে জীবন মুখোপাধ্যায়, তার কথাও অনেকবার উল্লেখ করেছেন, তার কথাও বারবার উল্লেখ করেছেন। এবং বরিশালের ব্রাহ্ম সমাজের কথা উল্লেখ করেছেন। তারা একটা পরিবেশ, তারা একটা আলাদা উন্নত একটা মননের জায়গা তৈরি করতেন, তাদের মধ্যে মেলামেশা ছিল। এবং আর একজন ব্যক্তি সম্পর্কে জীবনানন্দ বারবার তার মুগ্ধতা, তার ঋণ বলেছেন। এবং বাংলা সামাজিক ইতিহাস আলোচনা করলে আজকে তাদের কথা আমরা বিস্তৃত হয়ে থাকি। তিনি হচ্ছেন অশ্বিনী কুমার দত্ত, যিনি তার বাবার নামে স্কুল এবং কলেজ তৈরি করছেন। সেই সময়ের মানে বরিশালে তিনি শিক্ষকতা করেছেন, ওকালতি করেছেন। একসময় দেখলেন যে এই ওকালতি ছেড়ে দিয়ে শিক্ষকতা করলেন, তারপরে দেখলেন যে এখানে নয়, কলকাতায় নয়, একদম আমাকে চলে যেতে হবে আমার স্বভূমিতে, যেখানে আমার শেকড় প্রথিত আছে, সেইখানে গিয়ে কাজ করতে হবে, সেইখানে গিয়ে দেশের জন্য। এবং অশ্বিনী কুমার দত্তেরও কিন্তু ওইরকম জ্ঞানযোগ, কর্মযোগ, এরকম অনেক বই ছিল এক সময়, এখন আর সেসব পাওয়া যায় না। আমরা আত্মবিস্তৃত জাতি, আমরা সেসব সংরক্ষণ করতে পারিনি। আজকে অশ্বিনী কুমার দত্তের কথা বললে খুব সম্ভবত খুব কম, যেমন কুসুম কুমারী দাসের কথা বললে খুব কম সংখ্যক বাঙালি মানুষ মনে করতে পারবেন, তাদের কথা স্মরণে রেখেছেন। অশ্বিনী কুমার দত্তের কথাও বোধহয় খুব কমজনই স্মরণে রেখেছেন। যে অশ্বিনী কুমার দত্ত 1889 সালে ব্রজমোহন কলেজ তৈরি করছেন বরিশালে, 1889 সালে কলকাতা থেকে, এবং সেই সময় কলকাতার সঙ্গে প্রায় টেক্কা দিচ্ছেন তার মানের দিক থেকে। এবং বলা হয় যে ব্রজমোহন কলেজকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। এবং ওখানে যে বরিশালে থেকে কলকাতার সঙ্গে টেক্কা দেবে। এবং একটা ছোট্ট তথ্য দিই যে বরিশাল শহরে থেকে ব্রজমোহন কলেজে পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনার্স, সমস্ত সাবজেক্ট মিলিয়ে যে অনার্স পড়ায়, যে প্রথম হলে তাকে ঈশান স্কলারশিপ দেওয়া হতো। বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সে ঈশান স্কলারশিপ পেয়েছিলেন 1928 সালে শান্তিসুধা ঘোষ। এবং তিনি ম্যাথামেটিক্সে, গণিত শাস্ত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের
বিখ্যাত সব কলেজের, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন সেই সময়ের বিখ্যাত সব কলেজ, তার মানে বেথুন কলেজ, প্রেসিডেন্সি কলেজ, এই সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের পিছনে ফেলে শান্তিসুধা ঘোষ ঈশান স্কলারশিপ পেয়েছিলেন। তার মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেই বছরে সমস্ত বিষয়ের অনার্স পরীক্ষার মধ্যে শান্তিসুধা ঘোষ ম্যাথামেটিক্সে সর্বোচ্চ নম্বর পেয়ে ঈশান স্কলারশিপ পেয়েছিলেন। এগুলো বাংলার সামাজিক ইতিহাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। তো আমরা এবার কুসুম কুমারী দাসের কয়েকটা কবিতা আমরা পড়ব। কুসুম কুমারী দাসের কথা বলেছিলাম, আমরা বললাম যে মূলত ওনার কবিতাগুলো বেরিয়েছিল প্রবাসী, মুকুল, ব্রহ্মবাদী আর বামাবোধিনী পত্রিকায়। এখানে ব্রহ্মবাদী পত্রিকায় কুসুম কুমারী দাসের প্রায় 100 কবিতা প্রকাশ হয়েছিল বলে ক্লিন্টন বি সিলি উল্লেখ করছেন, কিন্তু সেগুলো সব পাওয়া যায় না যারা এগুলো সংকলন করেছেন। কুসুম কুমারীর কবিতায় মানে এখানে লাইলা জামান বলছেন, ধর্মভাবনা, সত্যের সাধনা, শুভ মঙ্গল বোধ, ঋতুবন্দনা এবং নিসর্গ চেতনায় বেশি, বিশেষ করে উচ্চ আদর্শের কথা বারবার পরবর্তী প্রজন্মের জন্য তিনি বলছেন। আর একটা নারীত্বের আদর্শ বলে একটা প্রবন্ধের খবর পাচ্ছি, তখন ওই যে কুন্তলীন পুরস্কার দেওয়া হতো, জীবনানন্দ দাশের মা কুসুম কুমারী দাসের যে বাবা, তিনি একবার ওরকম কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন, যে স্বর্ণপদক পেয়েছিলেন। তো নারী জাতির আদর্শ লিখে তখন বঙ্গলক্ষ্মী বলে একটা পত্রিকা তারা ধারাবাহিকভাবে বেরোচ্ছে, এবং গুরু সদয় দত্ত, এটা তার স্ত্রী সরোজ নলিনী দত্ত, সরোজ নলিনী দত্ত মারা যাবার পরে তার স্মৃতিতে আজকে গুরু সদয় দত্তকেও আমরা ভুলে গেছি, মনে রাখিনি, আজকে আমরা ব্রতচারী ভুলে গেছি। সেই সময়ের এই যে উদ্যমী মানুষ এবং উদ্যমী বড় মানুষগুলো ছিলেন তাদের কথা ভুলে গেছি। এবং গুরু সদয় দত্তের প্রবর্তনায় যে স্বর্ণপদক একটা প্রদান করা হতো, মেয়েরা লিখবে, প্রবন্ধ লিখবে এবং তার মধ্যে যেটা শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে সেই শ্রেষ্ঠ প্রবন্ধটাকে একটা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। তো সেই পুরস্কারটা কুসুম কুমারী দেবী পেয়েছিলেন 1307 সালে। 1334 সালে বৈশাখ এবং জ্যৈষ্ঠ সংখ্যায় বঙ্গলক্ষ্মী পত্রিকায় প্রকাশিত হচ্ছে, এবং সরোজ নলিনী দত্তের নামে গুরু সদয় দত্ত যে স্বর্ণপদক দিচ্ছেন, সেই স্বর্ণপদকটা নারী জাতির আদর্শ নামে একটা প্রবন্ধ লিখে সেইটা কুসুম কুমারী দেবী পাচ্ছেন। আর কুসুম কুমারী দেবীর আর কিছু এই যে সংকলিত আমরা কবিতাগুলো পাচ্ছি, তাছাড়া কিছু প্রবন্ধ, তার একটা দিনলিপি ছিল, আর শিশুতোষ কিছু গল্প, আর একটা অসমাপ্ত জীবনীর কথা পাওয়া যাচ্ছে। স্মৃতিসুধা নামে একটা জীবনী তিনি লিখতে শুরু করেছিলেন, সেটা ওই বরিশাল বাসের কিছুদিন বা তার স্কুল জীবন, তার কলেজ জীবন এবং বরিশাল বাসের কিছু দিন মানে পর্যন্ত থেকে বন্ধ হয়ে যায়। একসময় এই যে জীবনানন্দ দাশের ওই কুসুম কুমারী দেবীর যে আদর্শ ছেলে কবিতাটা প্রায় অধিকাংশ এতেই পাওয়া যেত। একটা ছোট্ট মানে 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 উদ্ধৃতি সমিতা চক্রবর্তী, ডক্টর সমিতা চক্রবর্তীর এতে থেকে মন্তব্য পড়ে নিয়ে আমরা কবিতায় চলে যাব। স্ত্রী শিক্ষার প্রথম যুগে যে মেয়েরা সারা জীবন সাহিত্য সাধনার সঙ্গে নিজেদের যুক্ত রেখেছিলেন, কুসুম কুমারী তাদেরই একজন। সাহিত্য রুচির একটি একান্ততা ছিল তাদের মধ্যে, নিজেদের জীবন এবং সমাজ পরিবেশ থেকে একটি আদর্শ তারা ছেঁকে নিতেন এবং লেখায় তাকে রূপ দিতে চেষ্টা করতেন। এইটা আমরা জীবনানন্দ দাশের মায়ের এতেও পাচ্ছি, একটা শান্ত, অর্থঘন, সুস্মিত ভোরের আলো। জীবনানন্দ দাশ লিখছেন কুসুম কুমারী দাশের সাহিত্যকর্ম সম্পর্কে যে প্রথম জীবনে মা কয়েকটি কবিতা লিখেছিলেন, যেমন ছোট নদী, দিনরাত, বহে কুলকুল বা দাদার চিঠি, বা বরিশালে বিপাশার পরপারে হাসি মুখে রবি ওঠে। একটি শান্ত, অর্থঘন, সুস্মিত ভোরের আলো, শিশির লেগে রয়েছে যেন এমন কবিতার শরীরে। সে দেশ মায়েরই স্বকীয় ভাবনা কল্পনার স্বীয় দেশ,
কোনো সময় এসে সেখান থেকে এদের স্থানচ্যুত করতে পারবে না, এবং পারেনি। জীবনানন্দ দাশ, কুসুম কুমারী দেবী বরিশাল ছেড়ে এলেও সেই আদর্শ, সেই যে আমরা এমনটা হলে ভালো হতো, সেই দেশ বা সেই সমাজের স্বপ্ন তারা চিরকাল দেখেছেন, কুসুম কুমারী দেবী দেখেছেন। আমরা এবার কয়েকটা কবিতা পড়ি। আদর্শ ছেলে কবিতাটা আগে পড়লাম বোধহয়। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চাই বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আবার দাদার চিঠি বলে আর একটা কবিতা আমরা পাচ্ছি প্রথম দিকের। এই আদর্শ ছেলে কবিতাটা আদর্শ ছেলে মুকুল পত্রিকায় বেরোচ্ছে পৌষ 1302। আবার ওই কাছাকাছি সময়ের আর একটা কবিতা মানুষকে, আছে প্রাণ আছে দান আছে ভালোবাসা, ঈশ্বরে বিশ্বাস আছে চিত্তে আছে আশা, পরের কারণে স্বার্থ করে বলিদান, সেই তো মানুষ হবে সেই মহাপ্রাণ। ধন জন মান যশ কিছুই না রবে, মানুষ যে তারই কীর্তি উজ্জ্বল রহিবে। সে চাহে না কোনো কিছু, শুধু দিতে চায় বিধাতার অংশরূপে জন্ম এ ধরায়। নিঃস্বার্থ নীরব কর্মী শুধু পরহিত, আপনারে বিলাইয়া সেজন বঞ্চিত। পরহিত, নিঃস্বার্থ নীরব কর্মী শুধু পরহিত, আপনারে বিলাইয়া সেজন বঞ্চিত। তাহার সঞ্চিত ধন বিধাতার বরে, মানব কল্যাণ যজ্ঞে নিরন্তর ঝরে। সে যেন গো ধরণীর ধ্রুবতারা হয়ে, দিকভ্রান্ত জনে পথ দেয় দেখাইয়ে। লাভ ক্ষতি ভালো মন্দ কিছু সে জানে না, জাতি বর্ণ নির্বিশেষে কল্যাণ কামনা। তাহার জীবন ব্রত নাহি কোনো বাধা, মহামানবত্বে তার প্রাণখানি সাধা। এবং এই যে আদর্শের কথা যেমন বলছেন, বারবার তিনি স্বাবলম্বনের কথা বলছেন, এবং এই যে মানে ব্রাহ্ম ধর্মে যে আদর্শ, সে পাপ পুণ্যের চিন্তা বাদ দিয়ে প্রথম হচ্ছে মানব সেবা এবং মানবতা। আমরা রবীন্দ্রনাথের মানুষের ধর্ম দেখেছি, সেখানেও মানবতার কথা বারবার বলা হচ্ছে। আর একটা ছোট কবিতা স্বাবলম্বী। আপনার পায়ে দাঁড়াতে যে পারে, কোনো শক্তি নাই বধিবে তাহারে। আপনার পায়ে দাঁড়াতে যে পারে, কোনো শক্তি নাই বধিবে তাহারে। নিজ হাতে যার রয়েছে সম্মান, কোন মানি তারে করে অপমান। আপনার জ্ঞানে প্রদীপ্ত প্রতিভা, কোন জ্ঞানী তার কমাইবে প্রভা। ত্যাগমন্ত্রে যার শিক্ষা নিরন্তর, স্বার্থভীত নয় তাহার অন্তর। মনুষ্যত্ব যার মন্ত্র, জীবনের সেই শুধু বোঝে। মনুষ্যত্ব যার মন্ত্র জীবনের, সেই শুধু বোঝে দুঃখ অপরের। সম্পদ ঐশ্বর্য বৈভব ধরার, এই সকলে চিত তৃপ্ত নহে তার। মানুষের মতো মানুষ যেমন যেজন, সেই জানে জন্ম কিসের কারণ। পরম আত্মার সন্ধান লাগিয়া, সতত ব্যাকুল সেই দেব হিয়া। আর একটা ছোট্ট কবিতা উদ্বোধন। এই উদ্বোধন কবিতা
পড়ার পরে ক্লিন্টন বি সিলির একটা মন্তব্যে আমরা ফিরে যাব। বঙ্গের ছেলে মেয়ে ও জাগো জাগো, পরের করুণা কেন শুধু মাগো, আপনারে লয়ে নির্ভর রাখো, হবে জয় নিশ্চয়। চারিদিকে হ্যারো কি দুঃখ দুর্দিন, কত ভাই বোন অন্ন বস্ত্রহীন। সোনার বাংলা হয়েছে মলিন, কি দারুণ বেদনায়। তোমরা জাগিয়া দুঃখ ঘুচালে, সকলের ব্যথা সকলে বুঝিলে, ত্যাগ একতায় জাগিয়া উঠিলে, তবে বঙ্গ রক্ষা পায়। পৃথিবী জুড়িয়া যত অভিযান, সকলেই চায় দেশের কল্যাণ, দেশের সম্মান। জননী জন্মভূমির উত্থান, মানুষ যে সেই চায়। জননী জন্মভূমির উত্থান, মানুষ যে সেই চায়। তো জীবনানন্দ একটা জায়গায় বলেছিলেন যে মার কবিতা আমরা পড়তাম, আমি পড়তাম, কিন্তু মার কবিতার যে ভাষা, তার যে সহজতা, সেইখান থেকে কিন্তু আমি বেরিয়ে এসেছিলাম। কিন্তু ক্লিন্টন বি সিলি বলছেন যে এটা জীবনানন্দ যে দাবি করছেন, সেই দাবিটা প্রথম দিকে, অন্ততপক্ষে জীবনানন্দ দাশের প্রথম দিকের যে কবিতা চর্চা, প্রথম দিকের যে প্রয়াস, তাতে কিন্তু দেখা যাচ্ছে মার প্রভাব ভীষণভাবে আছে। জীবনানন্দ দাশ, কুসুম কুমারী দাস যেমন বিভিন্ন ব্যক্তিত্বকে লেখার কথা বলছেন, ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, ঝরাপালক, এই বইগুলোতে, বিশেষ করে ঝরাপালকে আমরা দেখতে পাবো যে মায়ের প্রভাব বা সেই সময়ের তৎকালীন নজরুলের প্রভাব ভীষণভাবে আছে। জীবনানন্দের প্রথম মুদ্রিত কবিতা হচ্ছে 1326 সালে ব্রহ্মবাদী পত্রিকা, বৈশাখ 1326, বর্ষ আবাহন। সেটা ক্লিন্টন বি সিলি ইংরেজিতে অনুবাদ করেছেন। হিজ ফার্স্ট কম্পোজিশন প্রুভস, কবি জীবনানন্দ যেমন বলেছিলেন মা অনেক কবিতা লিখেছেন, সেসব কবিতার সাদা ঝরঝরে শব্দ নিক্ষণ, আশ্চর্য অর্থসঙ্গতি বরাবরই আমাকে প্রলুব্ধ করেছে, কিন্তু তবুও আমি প্রথম থেকে অন্য পথ ধরে চলেছি। ক্লিন্টন বি সিলি কিন্তু তা বলছেন না, বলছেন this first of Jivanananda's published poems shows considerable motherly influence, though he would not for long proceed in that direction. ঠিকই, জীবনানন্দ তো তারপরে তো নিজস্ব ভাষা, এবং পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো বড় কবি তাই করেন, তার নিজস্ব ভাষা, নিজস্ব তৈরি হয়, প্রকরণ তৈরি হয়ে যায়, সেটাই স্বাভাবিক, সেটাই হবার কথা। তো আমরা জীবনানন্দ দাশের মায়ের আর একটা দুটো কবিতা পড়ে, জীবনানন্দ দাশ মা সম্পর্কে আর একটা কথা বলেছিলেন, সেইটা পড়ে, এবং আর একটা কথা, জীবনানন্দ বারবার মার সম্পর্কে, মায়ের শুধু সাহিত্য চর্চা নয়, বরিশালে ব্রাহ্ম সমাজের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, তাদের জীবনে এবং বরিশাল ব্রাহ্ম সমাজের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে কুসুম কুমারী দেবী কি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিভিন্ন সময়ে ব্রাহ্ম সমাজের যে উৎসব হচ্ছে, যে সভা হচ্ছে, তাতে তিনি অধিনায়কত্বের প্রায় ভূমিকা পালন করছেন। দেখা গেল কোথাও মহিলাদের থাকার ব্যবস্থা হচ্ছে, সেখানে তিনি তদারকি করছেন। বরিশাল ব্রাহ্ম সমাজে যিনি পুরো ওনারা বোধহয় বলেন, পুরোহিত বোধহয় বলেন না, অন্য একটা বলেন, তার জায়গা যখন তিনি থাকছেন না, তো পিসমশাই মনমোহন চক্রবর্তী তার জায়গায় হয় সত্যানন্দ করছেন, নাহলে কুসুম কুমারী দেবী সেই দায়িত্ব পালন করছেন। মাঘোৎসব নিয়ে জীবনানন্দ দাশের, এবং পরে আমরা দেখব, বা আমরা পরে দেখেছি যে কলকাতা আসার পরেও ব্রাহ্ম সমাজের সঙ্গে তিনি নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকছেন কুসুম কুমারী দেবী। মধুমাঘ মাসে পুলকে হরসে সরস্ব বঙ্গভূমি, দেশে দেশে তার ধ্বনিছে আবার পুত ওঙ্কার ধ্বনি। ভক্তির তান মুক্তির গান, প্রাণে প্রাণে আকুলতা, ঘুচাইয়া দিল সারা বরষের দুঃখ সন্তাপ ব্যথা। যত ভুলে থাকা, যত দূরে রাখা, যত যত অপরাধ,
করিয়া হরণ পরম স্মরণ জীবনে এনেছ সাধ, করি অনুভব হে মহান তব নববরষের বাণী, ভুলিয়া তুচ্ছ ভাবরে উচ্চ জীবন ধন্য মানি। এটা 1336 সালে ফাল্গুন মাসে এই কবিতাটা প্রকাশ হচ্ছে। আমরা শেষ কুসুম কুমারী দেবীর শেষ কবিতা কবির সান্ত্বনা বলে একটা কবিতা। কবিতার মালা গাথিয়া গাথিয়া দিয়েছিনু প্রিয়জনে, ব্যর্থ মালিকা ফিরাইয়ে এনেছি আজি তব শ্রীচরণে। আকাশে বাতাসে নানা রূপে রসে পরশ জাগাও প্রাণে, ভারে ফুটাইব সবারে শোনাব বড় স্বাদ ছিল মনে। তোমার বাণীতে যে রাগিনী বাজে আমার হৃদয় বীণ, আজ যদি তাও না পারো যে বলছেন জীবনানন্দ বলছেন, আত্মীয় স্বজনদের প্রয়োজন সংকট মুছে গেলেও ছুটে গেছেন মা সবসময়। বলছেন কারো মারাত্মক রোগ হয়েছে, কোনো দুস্থ পরিবারকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের আশ্রয় থেকে, হয়তো কোনো অনাথ স্ত্রীলোক নিজের বিশেষ কারণে বিপন্ন, হয়তো বা কোনো প্রতিবেশীর ঘরে ছেলেপিলে হবে। মার কাছে খবর এসেছে, খবর এসে পৌঁছলেই তিনি চলে যাবেন, সারা রাত হয়তো বাড়ি ফিরবেন না। এই কথাগুলো জীবনানন্দ লিখছেন তার মা সম্পর্কে। অশোকানন্দ দাস, অশোকানন্দ জীবনানন্দ যেমন মা সম্পর্কে লিখেছেন, অশোকানন্দ জীবনানন্দের ছোট ভাই, তিনিও তার মা সম্পর্কে একটু লিখেছিলেন। সেটা লিখছেন অশোকানন্দ। সুচরিতা দাসে যেমন বলছে যে এরকম দু চারটে কবিতা বা বরিশালে ব্রহ্মবাদী পত্রিকা কিছু কবিতার মধ্যে স্তব্ধ হয়ে গেল। বৃহৎ জীবনের বিচিত্র অজস্র কাজকর্মের মধ্যে নিজেকে নিয়োজিত করে যা সাধনা তিনি করলেন না, তারই বিকাশ সাধনা এবং সিদ্ধি দাদার মধ্যে প্রত্যক্ষ করে হয়তো তিনি নিজেকে সার্থক মনে করতেন। ভাই অশোকানন্দ লিখছেন, মাতা তার প্রতিভাবান পুত্রের জন্য অগাধ আশা পোষণ করতেন। সেই আশা, সেই বিশ্বাস দাদার প্রথম যৌবনে প্রেরণা জুগিয়েছে। তাহলে মায়ের কাছে, জীবনানন্দের মায়ের কাছে এই ঋণ জীবনানন্দের যেমন থাকবে, জীবনানন্দের আছে, জীবনানন্দের যেমন ছিল, আমরা যারা বাংলাভাষী মানুষজন, আমরা যারা জীবনানন্দের কবিতা পড়ি, জীবনানন্দের গল্প প্রবন্ধ পড়ি, তাদের কাছেও তাদেরও থাকবে। কুসুম কুমারী দাসের কাছে আমরা ঋণী। আমি কয়েকটি এই যে বইটা, যেটা লাইলা জামান সম্পাদনা করেছিলেন, কুসুম কুমারী দাসের কবিতা, এটা সম্পাদনা করেছেন লাইলা জামান, বাংলাদেশে অবসর প্রকাশনা থেকে বেরিয়েছে। এইটা সম্পাদনা করেছিলেন কুসুম কুমারী দাসের কবিতা, এইটা সম্পাদনা করেছিলেন সুমিতা চক্রবর্তী। এটা কলকাতার ভারবি থেকে বেরিয়েছিল। জীবনানন্দ দাশের অগ্রন্থিত প্রবন্ধ ফয়জুল লতিফ চৌধুরী, এটাও ঢাকার মাওলা ব্রাদার্স থেকে বেরোনো। এখানেও জীবনানন্দ দাশ তার মা, তার বাবা সম্পর্কে
লিখেছেন এবং বরিশালের কী বলে ব্রাহ্ম সমাজ সম্পর্কে লিখেছেন। কলকাতা থেকে বেরোনো আমাদেরই বন্ধুস্থানীয় তারা একটা সংকলন করেছিল যে জীবনানন্দ দাশের কবিতার কথা যেমন ছিল, তার সাথে আমার কথা। এই আমার কথা বলতে গেলে জীবনানন্দে নিজের কথা যত না বলেছেন, সেই সূত্রে তার বাবা এবং মায়ের কথা এবং বরিশালে ব্রাহ্ম সমাজের কথাই বেশি বলেছেন। আর জীবনানন্দ দাশের কবিতার কথা, সিগনেট থেকে বেরোনো সেই বিখ্যাত বই, সেই কবিতার কথাতে এখানে জীবনানন্দ দাশের মানে মায়ের কথা নেই এখানে, কিন্তু তার যে মানে সাহিত্য রুচি, সেই সাহিত্য রুচির কথা এবং বাংলা কবিতার বা মানে পৃথিবীর অন্যান্য ভাষার কবিতার বিভিন্ন দিকচিহ্নগুলো তিনি এখানে আলোচনা করেছেন। এবং আমরা ঋণী যে বাংলা ভাষার একটা শ্রেষ্ঠ কবি, তার যে লালনের ক্ষেত্রে, তার যে প্রতিভার বিকাশের ক্ষেত্রে তার মায়ের যে ভূমিকা, সেটা চিরকাল আমাদের মনে রাখা উচিত। আমরা এই বলে জীবনানন্দ দাশকে এবং জীবনানন্দ দাশের মায়ের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। এখানে ক্লিন্টন বি সিলি তার যে পোয়েট অ্যাপার্ট জীবনানন্দ দাশের যে পোয়েট অ্যাপার্ট 1990 সালে বেরোনো যে জীবনী, ইংরেজি জীবনী, সেটাতে আদর্শ ছেলে যে কবিতাটা, সেই কবিতাটার ইংরেজি অনুবাদ করেছিলেন দ্য এক্সাম্পলারি বয় নাম দিয়ে। আর 1982 সালে 26শে জুন দেশ পত্রিকায় কুসুম কুমারী দেবীকে নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলেন সমিতা চক্রবর্তী, কুসুম কুমারী দাস সেই ছেলের মা। এই বলে আমরা আমাদের জীবনানন্দ দাশের মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন।